নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। আমাদের শরীর যদি ব্যাধির মন্দির হয় তাহলে সেই ব্যাধিগুলো থেকে মুক্তি পাওয়াই আয়ুর্বেদার মূল মন্ত্র, এবং সেই মন্ত্রকে আমরা আমাদের সঙ্গে রেখে এই অনুষ্ঠান আয়োজন করি প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর একটা, দুপুর একটা মানেই আপনারা জানেন যে এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও অবশ্যই তার ব্যতিক্রম হয়নি, এবং আজকেও আমরা আয়ুর্বেদ সহ বিভিন্ন যে আয়ুর্বেদের যে বিভিন্ন পাঠ রয়েছে, বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো, পঞ্চকর্ম নিয়ে কথা বলবো, তার সঙ্গে যে ব্যাধিগুলো নিয়ে কথা বলবো তাদের মধ্যে রয়েছে আর্থ্রাইটিস সহ বিভিন্ন ব্যাধি। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যার। নমস্কার। পাশাপাশি আরও একবার সকলকে স্বাগত জানিয়ে নেব আমাদের এই অনুষ্ঠানে। আরও একবার আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি রয়েছি আপনাদের সঙ্গে, সেই জন্য কোনো রকম জিজ্ঞাসা, কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো রকম পরামর্শ যদি আপনারা চান, তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে আলোচনায় সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো আজকের, যেটা দিয়ে আমরা শুরু করলাম স্যার, যে আমাদের শরীর যদি ব্যাধির মন্দির হয়ে থাকে তাহলে আয়ুর্বেদ বলে যে আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমাদের সুস্থতাকে রক্ষা করতে হবে। সেই জায়গা থেকে এই প্রিন্সিপাল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। আপনি সময়োচিত প্রশ্ন। আমি প্রথম কথা দর্শকদের বলছি, আমি নিজেরই একটু গলা ভাঙা, একটু অসুবিধা হবে, হয়তো একটু বুঝে নিতে হবে। আয়ুর্বেদ কি? আয়ুর্বেদ হলো দুটো শব্দের সমাহার, দুটো শব্দ, একটা আয়ু, একটা হলো বেদ। আয়ু মানে জীবন, আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলা হয়। আর হলো আয়ুর্বেদের মূল থিওরি কি বলছে? সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকারোপসঞ্চ, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, আর আতুর বা রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। এটা হলো আমাদের ফান্ডামেন্টাল থিওরি, এবং এটা 5000 বছরের একটা পুরনো বিজ্ঞান। আমাদের পূর্বপুরুষরা ছিলেন, মুনি ঋষিরা, তারা তখন এটা চালু করেছিলেন, এবং এই আয়ুর্বেদ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় আরও অনেক মডিফাই হয়েছে, ডেভেলপ হয়েছে, হয়ে এখন তো একটা একদম আধুনিক আর কি। অনেকের ভাবছে যে গাছগাছাড়া, এরকম ব্যাপার নয়। আমাদের আয়ুর্বেদের এখন ট্যাবলেট ফর্মে ম্যাক্সিমাম ওষুধ, তারপরে ক্যাপসুল এবং সিরাপ, এগুলো তো আছেই আর কি, বিভিন্ন আর কি। আর আমরা এখানে কি করছি? আমরা এখানে ব্রহ্মকমল, এটা হলো বিরাটিতে আমাদের মূল ব্রাঞ্চ, হেড অফিস, এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আছে। আমরা এখানে প্রথমত সম্পূর্ণ ইউনিভার্সিটি পাস করা ডাক্তার দ্বারা পরিচালিত। প্রথম এটা আপনাকে ভাবতে হবে। বর্তমানে অনেক বিভিন্ন প্যাথির কুয়াক, অনেক অশিক্ষিত লোক বিভিন্ন রকম জায়গায় বসছেন আর কি। ইউনিভার্সিটি পাস করা প্রথম আমাদের। আর দ্বিতীয় কথা, যখন পেশেন্ট আসেন তাকে আমরা প্রথম কাউন্সেলিং, প্রথম ডাক্তারবাবু দেখেন, দেখে কি ওষুধ দেবেন সেটা ঠিক করেন, এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে আয়ুর্বেদে একটা অংশ আছে পঞ্চকর্ম। পঞ্চকর্মতে কী হয়? আমাদের শরীরের ডিটক্সিফিকেশান হয়, শরীরের মধ্যে যে দূষিত পদার্থ থাকে সেটা আমরা ইউরিন, স্টুল এবং সোয়েট, ঘাম, এই তিনটের মধ্যে দিয়ে বাইরে বের করি আর কি। এটা হলো আমাদের থিওরি। এবং আমাদের এখানে যারা বাতের বিভিন্ন পেশেন্ট আসে আর কি, তাদের মেডিসিন সঙ্গে পঞ্চকর্ম কেউ যদি ঠিকঠাক মতো নেন তাহলে আমাদের সাফল্য হয় 80 থেকে 90%, এবং কোনো কোনো ক্ষেত্রে 100%। একদম। এবং কথা প্রসঙ্গে একটু বলি যে আমরা যখনই আয়ুর্বেদ সংক্রান্ত বিষয়ে কথা বলি, এই পুরো বিষয়টা তো ভীষণ প্রাকৃতিক, ভীষণ ন্যাচারাল। সেই জায়গা থেকে এই আমাদের প্রকৃতি কিন্তু ইটসেলফ খুব সুন্দর। সুতরাং প্রকৃতিকে যদি আমরা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের যে সুস্থতা রয়েছে, সুস্থতা যেরকম বজায় রাখা সম্ভব, পাশাপাশি যে কোনো ব্যাধি থেকেও কিন্তু আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। এবং বিশেষ করে এমন কিছু রোগ রয়েছে স্যার, যেমন ধরুন ডায়াবেটিস এমন একটি রোগ, প্রেশার এমন একটি রোগ, যে রোগগুলো কিন্তু সম্পূর্ণ নির্মূল হওয়া সেই অর্থে এখনো পর্যন্ত সম্ভব নয়, এখনো পর্যন্ত আমি বলছি, কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণে রাখাটা খুব দরকার। কারণ এইগুলো এমন রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন এমন রোগ রয়েছে যেগুলো একবার যদি শরীরে বাসা বাঁধে বিভিন্ন ধরনের অর্গানের কিন্তু ক্ষতি হয়। চোখের ক্ষতি হয়, নার্ভের ক্ষতি হয়, বোনসের ক্ষতি হয়। সুতরাং একাধিক সমস্যা কিন্তু এই রোগগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে বা অ্যাসোসিয়েটেড রয়েছে। সেই জায়গা থেকে কিছু কিছু রোগ এমন রয়েছে যেগুলোকে নিয়ন্ত্রণে রাখাটা খুব দরকার। এবং একটু আগেও আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, আমি এবং স্যার আলোচনা করছিলাম, বা অনুষ্ঠানেও হয়তো এর আগেও আমরা বলেছি যে এমন বহু মানুষ রয়েছেন যারা হয়তো এই বিষয়টাতেও সতর্ক নন যে একটা বয়স পর্যন্ত অপেক্ষা করব কেন, একটা রেগুলার ফলো আপ চেক আপে থাকলে সমস্যাটা ঠিক কোথায়।
এখন তো আমরা বলি যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এবং সেটা কিন্তু মেডিকেল পার্সপেক্টিভ থেকেও একেবারে সঠিক, মানে ভীষণ রাইট। সেই জায়গা থেকে একটা বয়স পর্যন্ত আমরা কেন সেই জায়গাটা ডিলে করব? যে কোনো সমস্যা যখন খুব তাড়াতাড়ি আমাদের শরীরে বাসা বেঁধে যাচ্ছে, মানে এখন শিশুদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিসের সমস্যা। আপনি মানে এটা কেন হচ্ছে? প্রথম কথা কি, আমরা ঠিকমতো আগে আমরা ছোটোবেলায় ফুটবল খেলতাম, স্কুল থেকে এসে ফুটবল খেলে কাদা মেখে অনেকক্ষণ 1-2 ঘন্টা ফুটবল, একটা পরিশ্রম হলো, একটা আমরা ধরুন 2000 ক্যালোরি খেলাম সারাদিনে, সেটা বার্ন হলো, অ্যাটলিস্ট 1500 ক্যালোরি বার্ন করতে। কিন্তু বর্তমান যুগে কী হচ্ছে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি, মানে প্রত্যেকেরই একটা দুটো একটাই ছেলে মেয়ে এরকম হচ্ছে আর কি। আমরা কি চাইছি, আমাদের ছেলেমেয়েরা মানে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় যাবে আর কি। সেটা করতে গিয়ে তাকে এত বার্ডেন দিচ্ছি, মানে এত বই বা অন্যান্য বার্ডেন, সে মানে লেখাপড়াও প্রথম হবে, গানে হবে, নাচ, সব জায়গায় সে ফার্স্ট হবে। এই করতে গিয়ে ওদের মানে শরীরের দিকে যত্ন নিচ্ছি না, এবং বেশিরভাগ ছেলেরাই মানে মোবাইলে আসক্ত হচ্ছে। আগে যেটা খেলাধুলা হতো, বিভিন্ন রকম ব্যায়াম হতো, শরীরচর্চা হতো, সেগুলো বন্ধ এখন। সেই জন্য এখন বাচ্চাদেরও ডায়াবেটিস হচ্ছে। তাদের কি বলা হয়, জুভেনিয়াল ডায়াবেটিস বাচ্চাদের। এবং সেটা যদি আর্লি ডিটেকশান না হয়, তাহলে সেক্ষেত্রে মানে তাদের প্রাণহানির সংখ্যা খুবই বেশি, ঠিকমতো যদি মেডিসিন না নেয়। আর আরেকটা যেটা নর্মাল যেটা ডায়াবেটিস হয়, ডায়াবেটিসে কী হয়, প্রথম কথা আমাদের রক্তের যে ইনসুলিন বেরোয়, যেটা রক্তে ইনসুলিনটা দেয় হজমে আর কি, মানে প্যাঙ্কিয়াস থেকে, সেটা সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, মানে তৈরি করতে পারে না, সেটাকে ডায়াবেটিস বলা হয়। তখন আমরা বাইরে থেকে ইনসুলিন দেই বা ট্যাবলেট খাই, যাই হোক করি। ঠিকমতো যদি নিয়ন্ত্রণে না থাকে ডায়াবেটিস, সেক্ষেত্রে অনেকগুলো অর্গান খারাপ হয়। আপনি আগেই বললেন চোখ হয়, হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে চোখটা খারাপ হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে হাত পা দুটোতেই ঝিনঝিন করবে এবং ক্রমশ অসাড় হয়ে যাবে, এবং ঠিকমতো ট্রিটমেন্ট না করলে আলটিমেট অসাড় হয়ে যাবে এবং ঘরেই বসে যাবে। তারপরে ডায়াবেটিস ঠিকমতো না হলে কিডনি আস্তে আস্তে মানে ইউরিয়া ক্রিয়েটিন ক্রমশ বাড়তে শুরু করবে। সেক্ষেত্রে ওষুধ না কাজ করলে আলটিমেট কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন, মানে এটা হলো বর্তমান, তার ভীষণ মানে ব্যয় সাপেক্ষ ব্যাপার আর কি। সুতরাং যাদের ডায়াবেটিস হচ্ছে তারা প্রথম কথা কিছুটা কায়িক শ্রম করুন, সকালে হোক সন্ধ্যেবেলা হোক, হাঁটুন, জোরে হাঁটবেন, চেষ্টা করবেন সকালে হাঁটতে, মানে দুপুরবেলা হাঁটলে আরও ক্ষতি হবে এত রোদ গরমে। চেষ্টা করুন সূর্য ওঠার একটু আগে উঠতে এবং দ্রুত হাঁটতে, এটা চেষ্টা করুন। আর ডায়াবেটিসদের লক্ষ্য রাখবেন, যখন হাঁটবেন পায়ে নরম জুতো পরবেন, শু পরবেন, কারণ পায়ের আঙুলগুলো যদি কেটে যায় সেখান থেকে আলসার হতে পারে, ফুট আলসার বলা, ডায়াবেটিক ফুট আলসার। এবং আলসার যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, পা অ্যাম্পুট করতে হবে, মানে পা কেটে বাদ দেওয়া হবে। এগুলো লক্ষ্য রাখবেন। আর আমাদের এখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়। যদি কোনো অসুবিধা হয়, আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এখানে ফোন করুন, আমাদের ডাক্তারবাবুরা আপনাকে সাহায্য করবে। একদম। এবং কথা প্রসঙ্গে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় এসে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি হেল্পলাইন নাম্বার তো রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে কোনো রোগ কিন্তু ভীষণভাবে লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কিত। অতএব আমার মনে হয় যখন আমরা বলতেই পারি যে বেশিরভাগ ক্ষেত্রে রোগগুলো কিন্তু ম্যান মেড, মানে আমরা কোথাও না কোথাও একটা, যেহেতু খুব একটা সতর্ক নই বা সচেতন নই, হয়তো সচেতন কিন্তু সতর্ক যেহেতু নই, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু এই রোগগুলোকে আমাদের শরীরে বাসা বাঁধার জন্য একটা ইম্পেটাস যোগাচ্ছি, আমরা বুস্ট করছি। সেই জায়গা থেকেই কিন্তু সতর্কতার অবশ্যই প্রয়োজন রয়েছে। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর। বলুন। আমার কোমর মানে কান থেকে পুরো পায়ের তলা অব্দি পুরো ঝিনঝিন করছে, পায়ের তলাটা মনে হচ্ছে কোনো কিছু যদি লেগেও যায় বুঝতে পারি। আপনার বয়স কত? আমার 58-60 হবে। 58। সুগার আছে? সুগার না। প্রেশার? প্রেশারটা নর্মাল। আপনি কি 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 করছেন, কি কাজ করেন? আমি রেডিমেড ব্যবসা করতাম, এখন ঘরে বসে আছি। মানে পায়ে চলতে ঠিক পারি না, মানে চলতে পারছি, মানে খুব দূর আসে যেতে পারছি না। ওজন কত আপনার? ওজন কত? আমার ওই 74 ছিল, 600 দেখেছিলাম, এখন দেখিনি। 74? হ্যাঁ 74। শুনুন, প্রথম কথা, বেশি ওজন হলে যে আপনার যে ঝিনঝিন করছে বলছেন, ওজনের জন্য হতে পারে।
আর কিছু কিছু রক্ত পরীক্ষা করতে হবে, ইউরিক অ্যাসিড আরএ ফ্যাক্টর, এগুলো মেদিনীপুরে কোথাও করাবেন। ইউরিক অ্যাসিড আর আরএ ফ্যাক্টর আপনার দেখাবেন। আর ওজনটা একটু কমাতে হবে, 74 কিলো একটু বেশি ওজন, ওই ওজন কমাবেন। আর একটা আমাদের গাছে আছে ওই গুলঞ্চ, ওই গাছটা পাওয়া যায়, ওটা একটু কিনবেন, কিনে ছোটো ছোটো টুকরো করবেন, 1/2 ইঞ্চি, রাতে ভিজিয়ে রাখবেন, সকালে জল খাবেন। এটা কয়েকদিন করুন। আর যে খাবারগুলো জলে দিলে স্লিপারি হয়, পুঁই শাক, কুমড়ো, ভেন্ডি, কাঁকড়া, চিংড়ি মাছ, এগুলো আপাতত বন্ধ রাখুন। আর গুলঞ্চ খেয়ে দেখুন, না হলে আমাদের 15 দিন পরে ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা সকলেই জানি মানে রীতিমতো এখন কিন্তু আমাদের আশেপাশে আগমনের সুর বাজতে শুরু হয়ে গেছে এবং আমরা মোটামুটি একটা ফেস্টিভ মুডে চলে এসেছি। সেই জায়গা থেকে বহু মানুষ এখন এমন রয়েছেন যারা হয়তো খুব একটা ডায়েটটা মেনটেন করবেন না, এবং ডায়েটের প্রসঙ্গে কথা বলতে গেলেই অনেক মানুষ মনে করেন যে রোগা মোটার একটা ব্যাপার সৌন্দর্যের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত, তা কিন্তু নয়। মানে ডায়েট অর্থাৎ আমাদেরকে ভালো রাখার জন্য যেটুকু পুষ্টির প্রয়োজন রয়েছে, যেটুকু নিউট্রিশনের প্রয়োজন রয়েছে, সেইটাকে কিন্তু আমরা ডায়েট হিসেবে মিন করি। এবং স্যার যেমনটা বললেন যে ডায়েটটা মেনটেন করা উচিত, সেই জায়গা থেকে অনেক মানুষ রয়েছেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলুন বা ক্র্যাশ ডায়েট যেটাকে বলে। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন ইনফ্লুয়েন্সার্সদের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে নিজেদের শরীরকে আরও বেশি করে এতটা খারাপ করে দিই স্যার। অনেকেই হয়তো জানেন না যে একদিকে যেরকম অতিরিক্ত ওজন শরীরের জন্য খারাপ, আবার অতিরিক্ত কম ওজনও কিন্তু শরীরের জন্য খারাপ। সুতরাং কোনটা আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটা কিন্তু একমাত্র একজন চিকিৎসক, একজন বিশেষজ্ঞ বলতে পারেন। সেই জন্যই কিন্তু তাদের গুরুত্ব আমাদের জীবনে অনেকটা বেশি। এবং আমাদের উচিত যে কোনো ডিরেকশনে আমরা যাই না কেন, যাই করি না আমাদের জীবনে, সেটা খাওয়া দাওয়ার দিক থেকে হোক, ইভেন হাইড্রেশনের দিক থেকে, কারণ অনেক মানুষ এমন রয়েছেন যাদের হার্টের সমস্যা থাকতে পারে বা বিভিন্ন ধরনের শরীরে শারীরিক সমস্যা থাকতে পারে, তাদের জন্য কতটা পরিমাণ জল প্রয়োজন সেইটাও কিন্তু একজনের পরামর্শ নিয়ে আমাদের জীবনে কোথাও না কোথাও এগিয়ে যাওয়া উচিত। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি গৌরী মিত্র বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে দুটো হাত, আমার হাঁটুর ব্যথা খুব, মানে একদম হাঁটু ক্ষয়ে গেছে। আর একটা হাঁটু আমি অপারেশন করেছি, আর একটা হাঁটু আমার মানে একদমই ক্ষয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, খুবই ব্যথা। আপনার সুগার আছে? না, আমার সুগার নেই। ওজন কত? ওজন 60, হ্যাঁ 63 নয় 62 এরকম থাকে। ঠিক আছে, আপনার বয়স কত? বয়স হচ্ছে 65। ওই হাঁটুটা যেটা অপারেশন করেছেন কতদিন আগে? এই ইয়েতে 22 সালে। এখন ভালো আছেন? ওই হাঁটু ভালো আছে? হাঁটু ভালো মানে না, এমনি হাঁটতে পারছি কিন্তু একটু ব্যথা হয়। যেটা অপারেশন করেছেন সেই হাঁটুটা কি ব্যথা হচ্ছে আবার? হ্যাঁ ব্যথা হয় একটু, তারপর টান ধরে ভীষণ। তা আপনি যে ডাক্তারবাবু করেছেন তার সঙ্গে যোগাযোগ করেছেন? হ্যাঁ করেছিলাম। কি বলছেন উনি? উনি আবার স্ক্যান করতে বলছেন, অনেক রকম টেস্ট দিয়েছেন। আমি বললাম এত টাকা খরচা করে করেছি, আবার স্ক্যান, আবার এত টেস্ট করতে হবে। আপনার বাড়ি কোথায়? আমি আর যাইনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া। শুনুন, আমাদের এটা হলো বিরাটি স্টেশনের কাছে। প্রথম কথা শুনুন, আমাদের 40 বছরের পরে এই মানে হাঁটুর বিভিন্ন রকম জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ওই ফ্লুইডটা কমতে থাকে, শুকিয়ে যায়। এটা নিয়ম, এটা হলে অটোমেটিক হয় আর কি। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা। আপনার যেহেতু বয়স বেশি, কমছে, হাঁটু পাল্টালে এটা সাময়িক হচ্ছে। যদি আপনি 2 বছর হয়েছে আবার ব্যথা, তাহলে আপনার এত টাকা খরচা করে লাভ কী হলো? আপনি আপনার যা পুরনো রিপোর্টস আছে, কাগজপত্র নিয়ে আমাদের হেল্পলাইনে ফোন করুন, করে অ্যাপয়েন্টমেন্ট করুন, আসুন। আমরা চেষ্টা করব যাতে অন্য হাঁটুটা অপারেশন করতে না হয়, এবং যেটা আগে অপারেশন করেছেন সেটা যাতে ভালো থাকে। এবং আমি অ্যাসিওর করছি আপনি 80 থেকে 90% ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি পান্ডার বলুন। হ্যাঁ বলুন। আমার একটু সমস্যা আছে, আমি ডাক্তারবাবুকে বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার না
অনেক পুরনো পায়ের সমস্যা। আমি কিন্তু অনেক আয়ুর্বেদ চিকিৎসা করেছি, হ্যাঁ মানে অনলাইনে, এই টিভি থেকেই, কিন্তু আমার কোনো কাজ হয়নি। এবং এখন বর্তমানে কি হয়েছে, পায়ের নিয়ে কি অত নেই, কিন্তু আমার খুবই পেটে ট্রাবল হচ্ছে। না পায়েসে কি কি মানে ওষুধ খেয়ে ভালো হয়েছে, ভালো আছেন এখন? পাইলসে সেই রক্তচাপ পড়া নেই এবার। না মানে অসুবিধাটা কি হতো, মানে পায়খানা করতে এখন আমার কিছু মানে কিছু খেতে ইচ্ছে করে না, আর পেটে কিছু কদিন বাদে বাদে আবার আপনার আপনার সুগার প্রেশার পেটে ট্রাবল হয় আর কি, কদিন বাদে বাদে। হ্যাঁ বুঝতে পেরেছি। বলে আর কি, হ্যাঁ আপনি না প্রথম কথা ঘরের খাবার খান না বাইরের খাবার খান, ফাস্টফুড? আমি ঘরেই খাই। আপনার সুগার আছে? হ্যাঁ সুগার একটু আছে। না ওষুধ খান একটু, না ওষুধ খান? হ্যাঁ সুগারের ওষুধ খাই। আর কি খান ওষুধ? আর ব্লাড প্রেশারের খাই, থাইরয়েডের খাই। অনেকগুলো ওষুধ খাচ্ছেন, এর সঙ্গে না এই যে ওষুধগুলো খাচ্ছেন তো এর সঙ্গে কিছু সাইড এফেক্ট হয় ওই ওষুধগুলোর সঙ্গে। কিছু অ্যান্টাসিড খেতে হবে, অ্যান্টাসিড। ওটা আপনার যে ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করবেন। আর যেই যে বারবার পেটের ব্যাপার হচ্ছে, এখন বর্ষা শেষ হচ্ছে তো জলটাকে একটু ফুটিয়ে খাবেন, যেটা জল খাচ্ছেন। আর না হলে জিওলিন বলে একটা ড্রপ পাওয়া যায়, ওটা 10 লিটারে 10 ফোঁটা দেবেন। এই জলটা একটু ভালো খান, মানে বিশুদ্ধ জল খান, দেখবেন আপনার এই পেটের গন্ডগোল কমে যাবে। আর যদি না কমে, থানকুনি পাতা আছে, থানকুনি একটা গাছ, ছোটো ছোটো পাতা হয় আর কি, বাজারে কিনতে পাওয়া যায়। ওটা কিনুন, ভালো করে ধুয়ে নেবেন, কারণ ওরা যেখান থেকে তুলে নিয়ে আসে হয়তো অনেক পোকামাকড় বা জাম থাকতে পারে। গরম জলে ধুয়ে ওটাকে একটু ভেজে বা যেভাবে খান আর কি, দেখবেন আপনার পেটের ওটা ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই যে হাইজিনের ব্যাপারটা স্যার বললেন, এই প্রসঙ্গে আরও একটা কথা কিন্তু আসে, মানে আমাদের সকলের বাড়িতে বোধহয় এটা হয় কিনা জানি না, কিন্তু বহু বাড়িতে এরকম হয় যে সবজি কাটার পর তারপরে ধোয়া। সুতরাং অনেকেই হয়তো বলেন, অনেক স্টাডি এবং রিসার্চও বলে যে সবজি কাটার পর ধুলে অনেক নিউট্রিশন কিন্তু চলে যায়। সেই জায়গা থেকে সবজি কাটার পর ধোয়ার থেকে বরং ভালো আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর যদি কাটা যায় এবং তারপরে সেটাকে যদি রান্না করা বা এমনি যদি ফ্রুটস হয়ে থাকে তাহলে সেটা খাওয়া। সুতরাং এই খুব ছোট ছোট জিনিস জানেন তো, এগুলো যদি একটু মেনটেন করা যায় তাহলে নিউট্রিশন বলুন বা নিউট্রিয়েন্টস, এগুলোর কোনোটারই কিন্তু আমাদের শরীরে কোনো অভাব হবে না। এবং সেই জায়গা থেকে এই যে হাইজিন মেনটেন করা, সেটা যেরকম আমরা আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করি, আমরা যেরকম কোথাও বাইরে গেলে যাতে অন্য কোনো জায়গা থেকে আমরা ইনফেকশন না নিয়ে চলে আসি, সেইগুলো যেরকম মেনটেন করি, খাবার দাবার ক্ষেত্রেও বোধহয় এই হাইজিনগুলো মেনটেন করাটা খুব দরকার। অবশ্যই, মানে আমরা এখন স্কুলেও শেখানো হচ্ছে বাচ্চাদের, যে কোনো খাবার, টিফিন খাবো যাই খাবো, ওরা আগে সাবান দিয়ে, ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে খাবে, এবং হাত ধোয়ার পরে যাতে অন্য কোথাও হাত না দেয় আর কি, সেটা টিফিন খুলে খাবে, এটাও নিয়ম আর। আর দ্বিতীয় কথা, আমরা যারা বাইরে কাজ করি, বাইরে সারাদিন যাচ্ছে, ঘাম হচ্ছে, ধুলো হচ্ছে, বাড়িতে এসে অ্যাটলিস্ট চেষ্টা করুন স্নান করতে। মানে এখন 2বার স্নান করলে কোনো অসুবিধা নেই, মানে এতটাই গরম আর কি। তাতে কি শরীরের মধ্যে যে তাপমাত্রার ব্যালেন্স ঠিক থাকবে, মানে সমতা ঠিক থাকবে। আর বাইরে থেকে এসে ঝট করে এসিতে ঢুকবেন না, কিছুটা বিশ্রাম করুন, ঠান্ডা হন, হাত পা ধোন, তারপরে আধ ঘন্টা পরে ঢুকুন, এটা মানুন আর কি। আর সবসময় নিউট্রিশিয়াস ডায়েট, মানে আমি ফাস্টফুড খেলাম, চেষ্টা করবেন নিউট্রিশিয়াস ডায়েট, মানে ব্যালেন্স। আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল সব কিছুই মিলেমিশে খেতে হবে। আর যাদের এই পাইলসের সমস্যা হচ্ছে তারা অ্যানিম্যাল প্রোটিন, মানে বিশেষ করে মাংস এবং ডিম, পাইলসের সমস্যা একজন দিদি বললেন আর কি, তারা অ্যাভয়েড করবেন। আর রাতে রুটি খাবেন, সঙ্গে সবজি, সবজি মানে কি বেশি করে সবজি খাবেন যাতে স্টুলটা হয় আর কি। আর আটা কিনবেন কম দামি আটা, এবং চালবেন না, মানে ভুসি থাকলে সেটা বাউলসটা নর্মাল হতে সাহায্য করবে। এগুলো মেনটেন করুন, দেখবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদমই তাই। এবং এই যে কিছুক্ষণ আগে আমরা কথা প্রসঙ্গে যে ফোনের প্রতি একটা আসক্তি চলে আসার বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেই প্রসঙ্গেও একটা ব্যাপার রয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এখন এতটা ডিজিটালি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি যে আমরা সবাই কিন্তু সবার থেকে ডিট্যাচড। এবং একটা টার্ম সাধারণত ইউজ হচ্ছে, সেই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার নাম শিপ্রা দেব, আগরতলা থেকে বলছি। বলুন। বলছিলাম যে ডাক্তারবাবুকে আমার একটা প্রবলেম, 15 দিন আগে একবার ফোন করেছিলাম, তখন বলেছিল যে গ্যাসের প্রবলেমের জন্য অ্যাসিডিটি হচ্ছে,
তো ওটা এখনো কমে নাই। বলেছিল ডাক্তারবাবু বলেছিল যে গরম পানি গরম জল খাওয়ার জন্য। না আপনার বয়স কত? 60। এখন কি সমস্যা হচ্ছে? অ্যাসিডিটি, প্রচন্ড অ্যাসিডিটি। সবসময় হচ্ছে? আজকে 1 মাস হয়ে গেছে অ্যাসিডিটিটা হচ্ছে, গলা জ্বলছে, বুক জ্বালা পোড়া করছে। আপনি এমনি করে ব্যথার ওষুধ খান? এমনিতে ওষুধ আমি প্রেসারের ওষুধ খাই, থাইরয়েডের ওষুধ খাচ্ছি। না, ব্যথার কোনো ওষুধ খান? ব্যথার ওষুধ? না 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 না, ব্যথার কোনো ওষুধ খাচ্ছি না। মানে আর যে অ্যাসিডটা হচ্ছে ওটা কি খাবার পরে না আগে? হ্যাঁ, যেটা এই যে অ্যাসিড হচ্ছে, গ্যাস হচ্ছে, এটা কি খাওয়ার পরে হচ্ছে? খাওয়ার পরে হচ্ছে। তো সব পুরো দিনে অ্যাসিডিটিটা হচ্ছে। প্রথম কথা না, যখন খাবারটা খাবেন না একটু খিদে রেখে খাবেন। ধরুন আপনি ভাত খাচ্ছেন মানে 1 বাটি, একটু কম খাবেন। আর সহজ পাচ্য খাবার, বাড়িতে তৈরি করা খাবার। আর শুকনো লঙ্কা একদম কিনবেন না। প্রথম কথা, তেল কম দিয়ে রান্না, মশলা দেবেন, মানে জিরে ধনে যে মশলাগুলো আছে সেগুলো আমাদের হজমে কাজে লাগে। মশলা দেবেন, তেল কম, শুকনো লঙ্কা একদম বাদ। এটা করুন। আর যে গরম জলটা বলছিলাম আমি, ওটা রাতে শোয়ার সময় খাবেন। মানে যখন রাতের খাবারটা খেলেন তার আধ ঘন্টা পরে উষ্ণ গরম জল মানে হাতে নিয়ে চায়ের মতো খাবেন। টিভি দেখবেন, ধরুন টিভি দেখছেন, ওটাকে 10 মিনিট ধরে আস্তে আস্তে খাবেন। দেখবেন যে গ্যাস অম্বল কমবে। এবং দুটো খাবারের মধ্যে গ্যাপ 4 থেকে 5 ঘন্টা। আপনি ধরুন দুপুরবেলা ভাত খেলেন 12টায়, তারপরে খেলেন রাত্রি 10টায়, এটা করলে হবে না। আবার বিকেলে একটা ছোটো থেকে টিফিন করতে হবে, না হলে গ্যাস হবে। আমাদের স্টমাকের নিয়ম কি, স্টমাক যখন খালি থাকে তখন HCl বেরোবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা খাবারটাকে হজম করতে কাজে লাগে। যখন খাবার থাকে না তখন ওটা কী করে, স্টমাকের যে গা মানে ওখানেই ফুটো করতে শুরু করে। অনেকে ভাবছে যে আমি ড্রিঙ্কস করি না, কোনো কিছু করি না, হঠাৎ করে আমার ঘা হলো কেন স্টমাকে। উনি অনেকক্ষণ ফাস্টিংয়ে থাকে, মানে না খেয়ে থাকে। এবং বিশেষ করে আমাদের বাড়ির মানে মহিলা সদস্য যারা থাকেন তারাই এটা করেন। তারা নিজেরা না খেয়ে থেকে মানে বাড়ির পুরুষ সদস্যকে সে তাড়াতাড়ি চাকরি করবে, স্কুলে যাবে, এগুলো করে। এগুলো একদম করবেন না। এবং যদি স্টমাকে আলসার হয় সেটা সারানো ভীষণ বিপজ্জনক। এবং অনেক দিন আলসার থাকলে সেটা পরে অন্য রোগের টার্ম নেয়, মানে ক্যান্সার বা অন্য ভয়ঙ্কর রোগে আর কি। একটু যত্ন থাকুন এবং মানে আয়ুর্বেদের উপর আস্থা রাখুন, দেখবেন ভালো থাকবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে একটু বলি যে যে দর্শক বন্ধু যোগাযোগ করেছিলেন, আমার মনে হয় তার একবার এসে যোগাযোগ করাটা খুব দরকার। কারণ ইনভেস্টিগেশন না করে আমরা তো অবশ্যই আগের দিনও কিন্তু স্যার বোধহয় বলেছিলেন যে যদি না কমে তাহলে একবার এসে বোধহয় দেখানোটা খুব দরকার। কারণ সামনে থেকে দেখে বেশ কিছু টেস্ট এবং ডায়াগনোসিসের প্রসিজারের মধ্যে দিয়ে গেলে প্রপারলি বোঝা যাবে যে সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে। আমরা তো শুনে বলছি, এবং সম্ভবত এরকমও হতে পারে যে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার অ্যাসিডের সমস্যা বা হয়তো কোনো রোগ অ্যাসিডের সমস্যা হিসেবে তার বহিঃপ্রকাশ করছে। তো সেই জন্য এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় বা কোথা থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে সেইটা বোঝাটা খুব দরকার। তার জন্য আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। একবার আসুন। একটু আগে যে ডিজিটালাইজেশনের কথা প্রসঙ্গে এসেছিল, আমরা এই প্রসঙ্গে এই যে কথাটা বলবো ভাবছিলাম সেটা হচ্ছে যে মোবাইল সিনড্রোম নামে একটা সিনড্রোম কিন্তু এখন বর্তমানে বাচ্চাদের মধ্যেও দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু একটা সমস্যা, একটা রোগ, এটা কিন্তু একটা অ্যাডিকশন। সেই রোগ থেকেও বের করার জন্য মেন্টাল হেলথ যারা এক্সপার্ট তাদের সাহায্য নিতে হচ্ছে। সুতরাং এই ছোট ছোট বিষয়গুলোতে আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি শান্তপুর ফুলিয়া থেকে বলছি, নদিয়া। বলুন। বলছি কি, আমার এই 17 বছর সুগার আছে, সুগারের অ্যালোপ্যাথি খাই। আর ওই পায়ের তলা জ্বলে যায়, পা শিরশির শিরশির করে। আপনার এখন বয়স কত? আমার বয়স এই 56-57 হবে। আর ওজন কত? ওজন হচ্ছে এখন ধরেন 49-985। আর আপনি কি করেন, কি কাজ করেন? আমি একটা দোকানে কাজ করি। ওই দোকানে, শুনুন আপনাকে না, যেহেতু আপনি কেন হচ্ছে বলছি, এই যে 15 বছর ধরে সুগার, দোকানে কাজ করছেন মানে কি একটা জায়গার মধ্যে আপনি আবদ্ধ,
যখন বাড়িতে আসবেন বা বাড়ি থেকে সকালের দিকে একটু তাড়াতাড়ি উঠুন, দ্রুত হাঁটুন, দ্রুত মানে শরীরটাকে না মানে ঘাম ঝরান, মানে ক্যালোরিটাকে বার্ন করেন। এই সুগার যে 15 বছর ধরে থাকছে, এটা থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে, ওই ঝিনঝিন করছে হাত পা, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এটাই নিয়ম। তখন নার্ভের ওষুধ খেতে হবে, মানে সুগারের সঙ্গে নার্ভের ওষুধ, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এটা ক্রমশ বাড়বে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয়। আপনি এবং এটা মানে অন্য প্যাথিতে ডোজ ক্রমশ বাড়িয়ে যাবে, নিয়ম এটা। আপনি শান্তিপুর খুব একটা বেশি দূর না, আমাদের বিরাটি চেম্বার, আমাদের সব অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন, তাদের সঙ্গে কথা বলুন, আপনার এই যে ঝিনঝিন যে সমস্যা হচ্ছে সেটা থেকে আপনি মুক্তি পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে বলি যে এই যে ডায়াবেটিস নিয়ে বারংবার কথা হচ্ছে, আমরা কিন্তু এখন ভারতকে বলছি ডায়াবেটিসের ক্যাপিটাল, এবং তার বোধহয় কোথাও না কোথাও কারণ আমাদের লাইফস্টাইল, সেই ঘুরে ফিরে কিন্তু লাইফস্টাইলে আমাদের সমস্যাগুলো চলে আসছে, শারীরিক এবং মানসিক সমস্যা। কারণ আমরা তো বলি সুস্থ থাকা শুধুমাত্র শারীরিক সুস্থ থাকা নয়, মানসিক সুস্থ থাকাও বটে। সেই জায়গা থেকে আশা রাখা বা আস্থা রাখাটা খুব দরকার আয়ুর্বেদের ওপর। মানে কোনো সমস্যা আসুক বা না আসুক, সুস্থ থাকার জন্য আয়ুর্বেদের উপর ভরসা রাখাটা দরকার। এবং এই যে নিউরোপ্যাথি নিয়ে বারংবার কথা প্রসঙ্গে চলে আসছে স্যার, এই প্রসঙ্গেও বোধহয় দর্শক বন্ধুদের এটা জানাটা খুব দরকার যে এই সমস্যাগুলো মানে ইভেন নার্ভের বেশ কিছু সমস্যার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ওষুধ এমন দেওয়া হয় যার সাইড এফেক্ট থাকে। এবং নার্ভের ওষুধ অনেকেই মনে করেন যে সাইড এফেক্ট থাকলে ওষুধ খাবো না, সেইটা কথা নয়। মানে ওষুধ খাবো কি খাবো না সেটা পরের কথা, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা শরীরে রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। তার জন্য ওষুধের ডোজ বাড়াচ্ছেন কি কমাচ্ছেন সেটা, এবং সেটা নিজের অনুযায়ী করা উচিতও নয়। আপনারা নিজেরা যদি সেই ডোজগুলো সিলেক্ট করেন, ইভেন সেটা বোধহয় অ্যাপ্লিকেবল টু আয়ুর্বেদ অলসো। মানে আয়ুর্বেদের ক্ষেত্রেও যাদের কোনো সমস্যা রয়েছে তাদেরকে যখন দেওয়া হয় কোনো ওষুধ, নিজের মতো করে সেগুলোকে গুছিয়ে নেবেন না, এটা কিন্তু আমাদের অনুরোধ। আপনাদেরকে সতর্ক করার জন্যই তো এই অনুষ্ঠান, এবং সতর্ক করার সঙ্গে সঙ্গে ভালো রাখাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানের একটা অন্যতম উদ্দেশ্য। সেই জন্য সতর্ক যেমন হচ্ছেন, এই বিষয়টাতেও আমার মনে হয় বেশি করে আরও জোর দেওয়া উচিত যে ওষুধগুলোই খাচ্ছেন সেই ওষুধগুলো সঠিক সময়ে খাচ্ছেন এবং সঠিকভাবে খাচ্ছেন। এবং খুব সম্ভবত স্যার অ্যালোপ্যাথিক যে ওষুধ রয়েছে তার সঙ্গে হোমিওপ্যাথি খেলে বোধহয় কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না, মানে একটু গ্যাপ করে, কিন্তু ওষুধ কি সেলফ মেডিকেশান করবেন, এটা হলো ভয়ঙ্কর বিপজ্জনক। মানে আমাদের আপনি ভাবছেন অ্যালোপ্যাথি না, শুধু আয়ুর্বেদিকে অনেক ওষুধ আছে যেগুলো রসঘটিত ওষুধ, মানে পারদ, তামা, সীসা, এগুলো যদি ঠিকমতো না খাওয়া হয় তাহলে এগুলো কিডনি খারাপ হতে পারে। মানে ডোজ ঠিকমতো না হলে কিডনিতে গিয়ে ক্যালসিফিকেশন হয়, মানে কিডনিতে জমা হয় ওষুধগুলো। একদমই তাই। মানে সেই জন্যই কিন্তু আমাদের উচিত সেলফ মেডিকেশন না করা, যাতে কোনো রকম সমস্যা না আসে, এবং সমস্যা আসলে আয়ুর্বেদের উপর ভরসা রাখলে সমস্যার থেকে সমাধান পাওয়া কিন্তু সম্ভব। আজকের মতো সময় শেষ। স্যারকে ধন্যবাদ আপনাদের সকলকে। অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।